হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। অ্যাস্টনিশিং টিম পারফরমেন্স। ফার্স্ট হাফে যেরকম খেলছে সেকেন্ড হাফটা আরও বেশি পরিমাণ ইফেক্টিভ ছিল। আহ, আমার প্রেডিকশন ছিল 3-0, 2-0 হয়েছে স্কোর। আজকে ক্লিন শিট রাখতে পারছে, কোনো গোল হজম করে নাই। 3-0 হয়ে যাইতো যদি ফার্স্ট হাফের গোলটা বাতিল না হইতো। ওইটা তো গোল বলা যাবে না, ওইটা নেট টাচ বলতে হবে। ফেরানের ওই জায়গাতে অফসাইড ছিল না, অফসাইডটা মূলত লামিনের কারণে হয়েছে। রাফিনহা ওইখানে পেনাল্টি টেক, সরি, কর্নারটা কিক করছে বা পাস করছিল, লামিন এমন পজিশনে ছিল, এমন জায়গাতে ছিল, অফসাইডটা মূলত ওই জায়গাতেই হয়ে যায়। তো প্রথমেই হয়ে গেছে। পজিশনিংয়ের দিক থেকে, স্ট্যান্ডিংয়ের দিক থেকে ফেরানের কোনো ভুল ছিল না, ওইটা ক্লিনিক্যাল ছিল ওই জায়গাটা। তবে শেষমেশ যখন চেক করছে তারপরে দেখা যায় যে ওই জায়গাতেই প্রবলেম। তারপর লামিনের কারণে গোলটা বাতিল হয়ে যায়, না হলে 3-0 নিয়ে মাঠ ছাড়তো। এনিওয়ে, 2-0-তে বার্সা উইন করছে। সবথেকে বড় কথা হইল ক্লিন শিট রাখছে। এইটার কারণে আমি অনেক বেশি পরিমাণ এক্সাইটেড। ক্লিন শিট রাখতে পারছে। 3-0 আমার প্রেডিকশন ছিল। তো আমি 0 চাইছিলাম যাতে কোনো গোল কনসিড না করে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ক্লিন শিটটা খুবই দরকার, এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা এক্সট্রা একটা কম্পোনেন্ট হিসাবে কাজ করবে কনফিডেন্সটা বুস্ট করার জন্য। আজকে এরিক গার্সিয়া যথেষ্ট অ্যালার্ট ছিল। তবে অপোনেন্ট যে খুবই শার্পলি কোনো শ্যুট করতে পারছে, কিংবা সে অনেক ডিফিকাল্ট ওয়েতে কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছিল, সেটা আমরা লক্ষ্য করি নাই। আর অফিসিয়ালি ম্যাচ এমভিপি হয়েছে লামিন ইয়ামাল। লামিনের খেলার যে অবস্থা, সেটা যথেষ্ট পরিমাণ মানে ইফেক্টিভ, আমরা সেটা লক্ষ্য করছি, যদিও স্কোর পায় নাই। স্কোর না পাইলেও আমরা দেখতেছি যে সে যেইভাবে মাঠের মধ্যে ছিল সেইটা বলা যায় যে অন্যরকমের। পুরো 90 মিনিট খেলেই তারপরে মাঠ ছাড়ছে। আহ, রাফিনহা, রাশফোর্ড, পেদ্রি এদের সবাইকে সাব করানো হয়। অবশ্য যখন 2-0 হয়ে যায় তখন পেদ্রিকে উঠিয়ে নেওয়া হয়। একই সাথে আমরা দেখছি রাশফোর্ড, লামিনকে উঠিয়ে নেওয়া হয়। রাশফোর্ডকে আরও একটু আগেই করা হয়েছিল। তো ফ্রাঙ্কি আসছে মাঠে পড়ে, এবং আমরা দেখছি যে রুনিকেও দেয়া হয়েছে। ক্রিস্টানসনও মাঠে আসছিল। পাও কুবার্সি এবং জেরার্ড মার্টিন দুইটা খুবই ভালো করতেছে আমার কাছে এখন অবধি মনে হচ্ছে। তবে আরও একটু সময়ের দেখতে হবে, আর একটু অপেক্ষা করতে হবে। সামনে ইম্পর্টেন্ট ম্যাচ আছে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আর দুইটা ম্যাচ বাকি আছে, ওইগুলাতে বার্সাকে 3টা পয়েন্ট টেক করা খুবই ইম্পর্টেন্ট হবে। আজকের ম্যাচ থেকে যেগুলা পাওয়া গেছে খুবই ভালো ভালো বিষয় আমাদের সামনে আসতেছে। পেদ্রিকে নিয়ে আলাদাভাবে কোনো কিছু বলার নেই, মানে বললে তো আসলে অনেক কিছুই বলতে হবে। আর আমরা যেভাবে তাকে দেখতেছি, সে যেভাবে ধারাবাহিকভাবে খেলতেছে, টিমের টিমের ইঞ্জিন হিসাবে কাজ করতেছে। বার্সা যদি এই মুহূর্তে একটা জাহাজ হয়, তাহলে জাহাজের আহ, মানে জাহাজে যে যাত্রীরা আছে তারা কোন দিকে সবসময় মানে তাকিয়ে থাকে, তাদের নজর তো সবসময় বাতিগরের দিকে থাকে। তো বাতিগর বলতে গেলে এই মুহূর্তে পেদ্রিকে বলতে হবে, এক প্রকার ইঞ্জিন হিসাবে কাজ করতেছে। তো পেদ্রিকে নিয়ে এখানে আর বেশি কিছু বলার নেই, সে পুরোই একাই, মানে দুইটা প্লেয়ার যা করতে পারবে একাই সেটা করতেছে। রাফিনহা এর পজিশনিং ডাইভার্সিটিটা আমাদের সামনে খুবই গাঢ়ভাবে আসতেছে, এবং সে খুব খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে করতে পারে। একদম মিডলের নাম্বার 10 যে রুলটা আছে ওইটা থেকে শুরু করে আমরা যদি লেফটের সাইডে যাই, এমনকি রাইটের সাইডেও যদি যাই, তাও দেখি যে সে খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নিতেছে। সব থেকে বড় কথা হইল রাফিনহা খুব ভালোভাবে টিমকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। বার্সার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং, মাঠের মধ্যে তার কানেক্ট করে নেওয়ার যে ক্যাপাবিলিটিটা, এটা অন্য পর্যায়ে আছে। এইরকম এইটা এক প্রকার কি বলবো, অনেক বড় অ্যাডভান্টেজ। যদিও গত সিজনে আমরা রাফিনহাকে দেখছিলাম সে কীভাবে খেলতেছে, এবং মোটামুটি ফ্রিডম, মানে একদম ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে সে খেলছিল। এখন আমরা আজকের ম্যাচে তাকে ওই গত সিজনের মতো কিছুটা হয়তো পাইছি, হয়তো। তবে আমি জানি না এইটা রান করবে কিনা, কারণ রাশফোর্ডের উপরেও ভরসা রাখা লাগতেছে। রাশফোর্ডের আজকের ম্যাচটাতে যদি কিছু নেগেটিভ বিষয় বলি, কিংবা নেগেটিভ তো না, মানে
মানে যেগুলা এত মানে যেই জায়গা থেকে উন্নতির প্রয়োজন আছে, তো উন্নতির প্রয়োজন হইতেছে বিশেষ করে রাশফোর্ডের। সে বল লুজ করতেছে যেগুলা খুবই সিগনিফিক্যান্ট। আমরা একদম খালি চোখে দেখতে পারতেছি যে এই ধরনের বল সে মিস নাও করতে পারতো যদি একটু অ্যালার্ট থাকতো, বলের উপরে কন্ট্রোলিং আরেকটু ভালো করতে পারতো। তো এইটার উন্নতি দরকার, এইটার চেঞ্জ দরকার পজিটিভ ওয়েতে। এখন যেটা হইতেছে, যেভাবে থাকতেছে, অনেকটাই বলবো যে আমরা মানে পজিটিভের রিভার্স। কিন্তু পজিটিভে নিয়ে আসার জন্য তার আরও বেশি পরিমাণে অ্যালার্ট থাকা দরকার। আমি মনে করতেছি যে উন্নতি ঘটবে। রাশফোর্ডকে আমরা এখন পর্যন্ত খুবই স্টেবল অবস্থায় পাইতেছি, এইটা হইতেছে সব থেকে বড় বিষয় রাশফোর্ডকে কেন্দ্র করে। আমি মনে করতেছি যে রাশফোর্ডের আরও প্রসপার প্রসপার ঘটবে এবং এটাই প্রত্যাশা। ফেরানকে আরও মানে শার্প হওয়া দরকার। ফেরান খুবই কনস্ট্যান্ট না, আমরা সেটা একদম সিজনের শুরু থেকে দেখতেছি। তবে তার উপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ভরসা রাখা লাগবে, কারণ এই মুহূর্তে তো নাম্বার 9 পজিশনে সে ছাড়া রবার্ট আছে, কিন্তু রবার্টকে তো আসলে আমরা দেখতেছি যে তাকে কন্টিনিউয়াসলি মাঠের মধ্যে রাখা যাইতেছে না, কিংবা হ্যান্সি ফ্লিক সেই সুযোগ দিতেছে না, বা সেটা সম্ভব হইতেছে না কোনো কারণে। হয়তো বয়সের কারণে, নয়তো সে খুবই কনস্ট্যান্টলি মাঠের মধ্যে তার মনোযোগ ধরে রাখতে পারতেছে না, এই ধরনের কোনো বিষয় থাকতে পারে। তো আমাদেরকে তো ফেরানের উপরেই ভরসা রাখা লাগবে। তো ফেরান যদি ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করতে না পারে তাহলেই তো সমস্যা। যদিও আজকে স্কোর পেয়ে গেছিল অলমোস্ট, নেট টাচ করে ফেলছে, সেটা শেষমেশ বাতিল করা লাগছে। তো এইভাবে মানে ম্যাচ বাই ম্যাচে যদি স্কোর পাওয়া না যায়, তাহলে তো নাম্বার 9 পজিশনে যে প্লেয়ারটা আছে তার উপরে আর তার থেকে আর কী চাওয়া? সে স্কোর বের করে নিবে, এটাই তো হইতেছে গিয়ে তার কাছ থেকে চাওয়া, এখানে তো আর কিছু নাই। আর্লিং হল্যান্ড এখন যেই টিমে খেলতেছে, যেই টিমেই খেলুক, যেই টিমে খেলতেছে, ওই টিমের প্রত্যাশাটা কি আর্লিং হল্যান্ডের কাছ থেকে? সে খেলা মেক করে দিবে এইটা? কোনোভাবেই না। সব কিছুর মূলে হইতেছে সে স্কোর বের করে নিবে, ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করবে। তো ফেরান কোনোভাবেই আর্লিং হল্যান্ড না, কিন্তু সে ইফেক্টিভ ওয়েতে নাম্বার 9 পজিশনটা হোল্ড করবে, এটাই হইতেছে প্রত্যাশা। আমি মনে করতেছি যে আরও উন্নতি হবে, ফেরানের আরও উন্নতি আমরা দেখতে চাইবো। এটা টিমের প্রয়োজনে, কারণ বার্সার তো এলিট মেন্টালিটি, টাইটল কেন্দ্রিক চিন্তাভাবনা। তো টাইটল কেন্দ্রিক চিন্তাভাবনা যদি হয়, এই ধরনের স্ট্রাইকার নিয়ে টাইটল উইন করা একটু ডিফিকাল্ট। আর লালিগা তো গত সিজনে উইন করছে, এখনও আমরা লালিগার মোটামুটি কাছাকাছি আছি। তবে সেটা হোল্ড করা দরকার, এখনই নিশ্চিতভাবে কোনো কিছু বলা তো যাবে না। সেকেন্ড অবস্থানে যে আছে, যে কোনো সময় টপ পজিশনটা ছিনিয়ে নিতে পারে। আর আমরা মিডে যদি বলি, এরিক গার্সিয়া খুব ভালোভাবে কানেক্ট করতেছে পেদ্রির সাথে, এবং এরিক গার্সিয়া খুবই সুন্দরভাবে দেখতেছি কুন্দে এবং ওই সামনে লামিনের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা সে খুবই শক্তভাবেই তৈরি করতেছে। সেটা সেটা যে আজকের ম্যাচটাতে সেটা কিন্তু না, আমরা বিগত ম্যাচগুলা থেকেই তাকে এইটা লক্ষ্য করতেছি। পেদ্রি এবং এরিক গার্সিয়া এই দুইটাকে কেন্দ্র করে পিভটটা খুবই ভালোভাবে ওয়ার্কআউট করতেছে, এবং এই মুহূর্তে কোচিং ডিপার্টমেন্ট তারা খুব ভালোভাবে যেই বিষয়গুলোর উপরে নজর দিতেছে, তার মধ্যে এই বিষয়টা অন্যতম বলে আমি মনে করতেছি। ফ্রাঙ্কি ডিয়ং বেঞ্চে বসে আছে, সেই জায়গাতে এরিক গার্সিয়া খেলতেছে, বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক না। মানে বিষয়টা কোনোভাবেই নর্মাল না, এইটা অনেক বড় কিছু। এবং এরিক গার্সিয়া খেলার কারণে যে খেলাতে সমস্যা সৃষ্টি হইতেছে, সেইটা আমরা কোনোভাবেই এই মুহূর্তে বলতে পারি না, এই মুহূর্তে বলার কোনো সুযোগ নাই। এবং এরিক গার্সিয়া সম্পূর্ণরূপে ভার্সেটাইল একটা প্লেয়ার। আমরা দেখলাম যে যখন কুবার্সিকে উঠিয়ে নেওয়া হয়, তারপর আমরা দেখলাম যে এরিক গার্সিয়া সিবিতে শিফট হইতেছে। আহ, তো সে সে তাকে যখনই যেখানে প্রয়োজন লাগতেছে, এক্স্যাক্টলি ওই জায়গাতেই ব্যবহার করা যাইতেছে, এবং ওভারঅল যদি আমরা বলি, তার কাছ থেকে আউটকাম বের হয়ে আসতেছে। যেই প্লেয়ারের কাছ থেকে ডাইরেক্টলি আউটকাম আসে, তাকে নিয়ে ক্রিটিসিজম করা কিংবা সমালোচনা দাঁড় করানো একটু বেশি পরিমাণ টাফ হয়ে দাঁড়ায়। এরিক গার্সিয়াকে নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারবো, সে যেহেতু ডাইভার্ট হয়ে খেলতেছে, সেক্ষেত্রে তাকে নিয়ে কথা বলার জায়গা কোনোভাবেই ন্যারো না, বরং ওয়াইড। তো ওয়াইড হলেও তা এই মুহূর্তে আমাদেরকে বলতেই হয়, মেজরিটি জায়গাটা বা মেজরিটি তার পজিটিভিটি দিয়ে সারাউন্ড করা, বা এরা মানে তাকে ঘিরে আসে ইতিবাচকতা, এইটা আমাদেরকে মানে অবশ্যই বলতে হবে। আর আর তো লামিন আজকে যেভাবে খেলছে, ইফেক্টিভ খেলা ছিল।
তবে স্কোর পায় নাই। স্কোর না পাইলেও ওভারঅল যেভাবে খেলা দরকার ছিল, যেভাবে খেলছে পুরোই, তার কারণে অপোনেন্টের ডিফেন্ড অনেকটাই চাপের মধ্যে ছিল, সেটা আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি। তো সিবি মানে ব্যাকলাইনটা খুবই ভালোভাবে ওয়ার্কআউট করছে আজকে, খুবই সলিড ছিল সেটা বলতে হবে। এবং এইটার কারণে মাঝখানটা আরও বেশি পরিমাণ সলিড থাকার কনফিডেন্স পাইছে। আমরা পেদ্রিকে দেখছি যেভাবে টার্ন করতেছে, সে যেভাবে খেলতেছে, তার খেলাটা সে প্রোভাইড করছে, এটা খুবই ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এত ফ্রিলি, এত মানে টেনশন ফ্রি অবস্থায় যে মিডটা থাকতে পারতেছে, খেলতে পারতেছে, এইটা অনেকটাই সম্ভব হয়েছে ব্যাকলাইনের কারণে। কারণ ব্যাকলাইন সলিড ছিল, খুব বেশি পরিমাণ আজকে ভুল আমরা খুঁজে বের করতে পারবো না। তো এইটা যদি মানে মানে বহমান রাখা যায়, তাহলে কিন্তু টিম অন্য পর্যায়ে চলে যাবে এবং টিমের যে আত্মবিশ্বাস সেইটাকে বিট করতে পারা অপোনেন্টের জন্য টাফ হয়ে দাঁড়াবে। এই এক্স্যাক্টলি এইটাই টিমে দরকার, এইটাই টিমে দরকার। আমার কাছে মনে হয় যে কোচিং টিম তারা খুব ভালোভাবে এই বিষয়টা নিয়ে কনসার্ন আছে এবং এই দিকে ফোকাস করতেছে কীভাবে সেটা মানে ঠিক করা যায়, মানে সেটা কীভাবে বিল্ড করা যায়। তো মাঝখান মানে ব্যাকলাইনটা আজকে ঠিকঠাক মতো কাজ করার কারণে মিড যেমন স্টেবল ছিল, মিডের কারণে আমরা দেখছি ফাইনাল থার্ডও খুব ভালোভাবে খেলতে পারতেছে। তো সব কিছু মানে বার্সা টিমে এখন আমাদের টিমে এই মুহূর্তে যেই বিষয়গুলা মানে যেটা খুব বেশি পরিমাণ দরকার সেটা হলো ব্যাকলাইনটা স্টেবল থাকা। ব্যাকলাইন যখন খুব ভালোভাবে ইফেক্টিভ থাকতেছে, তারা ইমপ্রেসিভ থাকতেছে, তাদের কারণে সামনের দিকটা অনেকটাই অনুপ্রেরণা পাইতেছে, ইন্সপায়ার্ড হইতেছে। যে আর যাই হোক, এই জায়গা থেকে যদি ভুলও হয়, এই জায়গা থেকে আমাদের এই জায়গাটা যদি একটু মানে অন্যরকম মানে একটু সেই কি ভাবও চলে আসে, তবুও ব্যাকলাইনটা ঠিকঠাক মতো, এই যে একটা সাহস, এইটার কারণে আজকে আমরা সেকেন্ড হাফে দেখলাম যে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে খেলার ধরন। ফার্স্ট হাফটা যেভাবে গেছে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ ইমপ্রেসিভ ছিল সেকেন্ড হাফটা। তো ওভারঅল টিম ওয়ার্কটা ভালো হয়েছে, যেটা আমার সবসময় প্রত্যাশায় থাকে, টিম হয়ে খেলতে হবে, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এবং আমি এইটার জন্য সবসময় প্রস্তুত থাকি। এই যে রাত জাগা কিংবা এত রাত করে খেলা দেখা সবসময় বা মানে মানে এই অভ্যাস তো হয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু মানে আমি যেটার জন্য সবসময় প্রস্তুত থাকি সেটা হইতেছে টিম ওয়ার্ক। এবং এক্স্যাক্টলি সেকেন্ড হাফে আমি এইটা খুব ভালোভাবে এনজয় করছি। তো আমি এটা চাই যে মানে সেটা বহমান থাকুক, চলমান থাকুক, তাহলেই বিগ প্ল্যাটফর্মে পারফর্ম করার কনফিডেন্সটা আরও ভালোভাবে বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।